মুস্তাফিজুর রহমান, যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এতদিন পর্যন্ত আইপিএলে বয়কটের ডাক চলছিল, আজকে সেই মুস্তাফিজুর রহমানকে সরাসরি বয়কট করে দিল বিসিসিআই। হ্যাঁ, বিসিসিআই, আবারও বলছি বিসিসিআই। অনেকেই বলছিল কলকাতা নাইট রাইডার্সকে বয়কট করবে, অনেকেই বলছিল শাহরুখ খানকে পুড়িয়ে মারবে, এরকম নানা রকম কথাবার্তা বলছিল। কেন বলছিল জানেন? এর একটাই মূল কারণ হচ্ছে বাংলাদেশের দীপু চন্দ্র দাসকে যেভাবে অমানবিকভাবে হত্যা করেছিল, সেই হত্যার প্রতিবাদে সমগ্র সভ্য সমাজ এবং সমগ্র পৃথিবীর মানুষেরা ক্ষেপে উঠেছিল বাংলাদেশের সেই ব্যক্তিদের উপরে। আজকে সেই ক্ষোভ উগড়ে দিয়েছে সমগ্র ভারতবাসী। আজকে ভারতবাসীদের ওপর ভিত্তি করে কিন্তু বিসিসিআই গড়ে উঠেছে, ভারতবাসীদের উপর ভিত্তি করে কিন্তু ভারতবর্ষের রাজনীতি গড়ে উঠেছে, ভারতবর্ষের ক্রিকেট গড়ে উঠেছে, ভারতবর্ষের খেলাগুলো গড়ে উঠেছে। তাই ভারতবাসীদের সিদ্ধান্ত অবশ্যই মানতে বাধ্য বিসিসিআই, এবং শেষ পর্যন্ত সেটাই করে দেখালো। বিসিসিআইয়ের কাছে অনেক দিন থেকে আপিল চলছিল যে কলকাতা থেকে মুস্তাফিজুর রহমানকে বাতিল দেওয়া হোক হোক হোক, এবং সেটাই শেষ পর্যন্ত হলো। তবে কি মুস্তাফিজুর রহমানকে বাতিল দিয়ে কেকেআরের অনেক বড় ক্ষতি হবে? এটা কি বলেন আপনারা? এবছর মুস্তাফিজুর রহমান 49টি বা 47 ম্যাচ খেলেছে, তার উইকেটের সংখ্যা প্রায় 60টি। এবছর আইএল টি20 লিগ থেকে শুরু করে বিপিএল থেকে শুরু করে আর অন্য রাষ্ট্রীয় খেলাতে সেখানে কিন্তু দুর্দান্তভাবে মুস্তাফিজুর রহমান কাঁপিয়ে দিয়েছে। ইতিমধ্যে তার টি20তে 400 উইকেট হয়ে গেছে। রাশিদ খান, ইমরান তাহির, ওয়াহাব রিয়াজ, ওদের দলে কিন্তু মুস্তাফিজুর রহমানের নাম লিখিয়েছে। তা যাই হোক, মুস্তাফিজুর রহমান যে প্লেয়ার হিসেবে খারাপ, এটা কখনোই বলবো না। অবশ্যই সে একজন খারাপ খেলোয়াড় নয়, অবশ্যই সে একজন ভালো খেলোয়াড়, এবং কলকাতা নাইট রাইডার্সের দলে থাকলে সে হয়তো নাইট রাইডার্সকে অনেক ম্যাচ জিততে সাহায্য করতে পারতো। কিন্তু ওই যে একটা কথা, রাজনীতির স্বার্থে হোক বা আমাদের দেশের স্বার্থে কখনোই অন্য কাউকে আপোস করা হবে না। যেমনটা পাকিস্তানে ভালো ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও আইপিএলে তাদেরকে সুযোগ দেওয়া হয় না, যেমনটা আজকেও তেমনটাই হলো। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান যতই ভালো ক্রিকেটার হোক না কেন, সেই মানুষদেরই দলের লোক হিসাবে গণিত হয়েছে, বা সেই মানুষদের কাছে গণিত হয়েছে, যার কারণে আজকে মুস্তাফিজুর রহমানকে বাতিল করা হচ্ছে। এবং এই নিয়ে কিন্তু অনেক দিন থেকে একটা ইস্যু চলছিল যে কলকাতা নাইট রাইডার্সকে বয়কট করে দেবো। আজকে কলকাতা নাইট রাইডার্স কেন মুস্তাফিজুর রহমানকে কিনলো? ইতিমধ্যে যে কটা আইপিএল ম্যাচ খেলেছে, মুস্তাফিজুর রহমান প্রায় ম্যাচে 2 উইকেট, 3 উইকেট, 1 উইকেট, 4 উইকেট পর্যন্ত সে নিয়েছে। এবং তারা অনেকেই ভেবেছিল মুস্তাফিজুর স্লোয়ার কাটার হিসেবে বল করবে এবং কাটার মাস্টার হিসাবে কলকাতাকে অনেক ম্যাচ জেতাবে। সেই জন্য কলকাতা নাইট রাইডার্সও ট্রাই করেছিল, এবং তার সাথে দিল্লি এবং চেন্নাই সুপার কিংসও ট্রাই করেছিল। এবং শুধুমাত্র মুস্তাফিজুর রহমান যে একটি দলে খেলছে এমনটা নয়, কলকাতা নাইট রাইডার্সে এই বছরই প্রথম মাত্র তাকে কেনা হয়েছে 9,20,00,000 টাকায়। যাই হোক, এর পূর্বে চেন্নাই কিনেছিল তাকে, তার পূর্বে দিল্লিতে কিনেছিল 6 কোটি টাকায় বা 5 কোটি টাকায় বোধ হয়, চেন্নাই কিনেছিল 2 কোটি না 2.5 কোটি টাকাতে। এই করে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছে, দিল্লিতে খেলেছে, রাজস্থান রয়্যালসেরও খেলেছে। তাই তখন কিন্তু সেই বয়কটের ডাক ওঠেনি। ইতিপূর্বে বাংলাদেশের অনেক খেলোয়াড়, লিটন দাস থেকে শুরু করে সাকিব আল হাসানরা, মাশরাফি বিন মুর্তজারা খেলে গেছে কলকাতার হয়ে। তাই কলকাতা চেয়েছিল যে আরেকজন বাংলাদেশি আসুক আমাদের দলে, এবং সেও খেলুক এবং বিশ্বমঞ্চে পরিচিত পাক। অবশ্যই মুস্তাফিজুর রহমান বিশ্বমঞ্চে তার নাম তৈরি করে ফেলেছে, তবুও তার নামের পাশে কলকাতা নাইট সেই নামটা, উপাধিটা থাকুক, কিন্তু সেটা আর হলো না, সে ঘুরে বালি। কেন হলো না? তার একটি কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের বাসিন্দারা অনেকেই, প্রায় 90% মানুষই চান না যে মুস্তাফিজুর রহমান কলকাতায় খেলুক। তার একটি কারণ দীপু চন্দ্র দাস। যে রাজনৈতিক ইস্যু হয়েছে, সেই ইস্যুর কারণে আজকে খেলাতেও এই ধর্মীয় মেরুকরণ বা রাজনৈতিক মেরুকরণ ঢুকে গেছে বা প্রবেশ করে গেছে। রাজনীতির ঊর্ধ্বে বা জনগণের ঊর্ধ্বে কখনোই বিসিসিআই নয়। বিসিসিআই জনগণের টাকায় চলে, জনগণের টাকায় চলার পরেই বিসিসিআইয়ের কিন্তু এত টাকা হয়েছে। আজকে 15,000 20,000 কোটি টাকার মালিক বিসিসিআই এমনি হয়নি। তার একটাই কারণ, আমাদের ভারতের আইপিএল এবং ভারতীয় দর্শকরা প্রচুর পরিমাণে যায় স্টেডিয়ামে খেলা দেখে। তাই তাদের কথাও কিন্তু মান্যতা দিতে হবে, কারণ একটা রিস্কের মধ্যে তারা অলরেডি ছিল। কলকাতা যদি খেলা হতো বা যে কোনো স্টেডিয়ামে যদি মুস্তাফিজুর রহমানকে দেখতো, হয়তো স্টেডিয়ামে জনগণ উৎক্ষিপ্ত হয়ে ভাঙচুর করতো, তখন ক্ষতিটা উল্টে আমাদের দেশেরই হতো, এবং ক্ষতিটা হয়তো বাংলাদেশের খেলোয়াড়েরও হতো। তাই সিকিউরিটি কনসার্নের কারণে কিন্তু এটা হলো। আরেকটি কথা যেটা বলা, সেটা হচ্ছে বাংলাদেশে কদিন পরেই কিন্তু ইন্ডিয়া খেলতে যাবে বা সফরে যাবে। সেই সফরটা আদৌ হবে কিনা, এটা নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে আমরা আছি। কেন দুশ্চিন্তা? কেননা বাংলাদেশের জনগণ যেভাবে ক্ষিপ্ততা করে দীপু দাসকে মেরেছে কিছু বড় মানুষ, উগ্র জনতা, তেমনটা করে যে আমাদের ভারতীয় খেলোয়াড়দের পুলিশ এরকম হামলা চালায়, কারণ ওদের পুলিশের কোনো গ্যারান্টি নেই, পুলিশ সেনাবাহিনী ওরা সামনে দাঁড়িয়ে থেকে এই সমস্ত ঘটনা ঘটছে, ওদের কোনো গ্যারান্টি নেই। হয়তো বাংলাদেশের যে সফরটা, সেটাও হয়তো বাতিল হতে চলেছে খুব শীঘ্রই। এবং টি20 বিশ্বকাপের মঞ্চে 2026-এ কলকাতার মাঠে ইডেন গার্ডেন্সে কিন্তু এই খেলা হতে চলেছে। টি20 ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, নেপালের বিপক্ষে রয়েছে যে খেলা, সেই টি20 বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ কলকাতা নাইট রাইডার্স যে ঘরের মাঠ অর্থাৎ ইডেন গার্ডেন্সে খেলা হবে, সেই খেলাতেও কিন্তু ভারতীয়রা বয়কটের ডাক ইতিমধ্যে দিয়েছে। তাই সেই হুঁশিয়ারির ভয়ে হয়তোবা বাংলাদেশ সরকার চাইবে না আমাদের খেলাগুলো ইন্ডিয়াতে না দিয়ে শ্রীলঙ্কাতে দিন।
এখন আপনারা কি বলেন, মুস্তাফিজুর রহমানকে বয়কট করে ভারতের লাভ হলো নাকি বাংলাদেশের লাভ হলো, নাকি বাংলাদেশের লস হলো নাকি ভারতের লস হলো, নাকি কেকেআরের লস হলো? আপনারা আপনাদের সুনির্দিষ্ট মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ।